ভিডিওতে যে লোকটিকে দেখছেন তিনি তৃণমূল কংগ্রেস পার্টির একজন সদস্য। আর কি করছেন তিনি ঘুষ পেয়ে দিচ্ছেন গ্রামবাসীদের, যা তিনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম এর নামে তুলেছিল। এমন একটা ওয়েলফেয়ার স্কিম যেটি সম্পূর্ণরূপে ফ্রি হওয়ার কথা। তবে এই কাজটি তিনি একা করেননি, বরং করার পিছনে তৃণমূল কংগ্রেস পার্টির ডাইরেক্ট হাত ছিল। আর এটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে মমতা ব্যানার্জি দীর্ঘ 12 বছর ধরে সরকার টিকিয়ে রাখতে পেরেছেন। যদি বিগত 10 বছরে পশ্চিমবঙ্গের জিডিপিতে ম্যানুফ্যাকচারিং এবং সেক্টর সার্ভিসের গ্রোথ লক্ষ্য করি, তাহলে পরে দেখা যাবে সেটি ভারতবর্ষের অ্যাভারেজের তুলনায় অনেক কম। এর ফলেও মমতা ব্যানার্জির পপুলারিটি বা জনপ্রিয়তা এক চুল পরিমাণ কমেনি, বরং 2011 থেকে 2024 সাল পর্যন্ত তার ভোট শেয়ার প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাল 2024 হিন্দুস্তান টাইমস এর একটি আর্টিকেল থেকে জানা যায়, এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষককে চাকরি থেকে সাসপেন্ড করে কলকাতা হাইকোর্ট। সাল 2023 ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি আর্টিকেল থেকে জানা যায়, বীরভূমের টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় ধরা পড়ে। এই একই বছর আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল থেকে জানা যায়, পার্থ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন। এখন আপনার মনে প্রশ্ন নিশ্চয় হবে, পশ্চিমবঙ্গে এত পরিমাণে কারাপশন হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমার পরিবর্তে কেন দিন দিন বেড়েই চলেছে? তো আসুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে। पूरे राज्य में कट मनी के नाम पर चल रही कथित चोरी खुलकर सामने आ गई। इतना अंडर एस्टिमेट मत करो भैया। মমতা ব্যানার্জির জনপ্রিয়তার পিছনে রয়েছে তার সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। যদি কোনো রাজ্যে ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে পারে সেখানে জবলেস বা বেকারত্ব দেখা দেবে, এটি মমতা ব্যানার্জি খুব ভালোভাবে জানতেন। সেজন্য টিএমসি সরকার 85% অর্থ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম এবং এগ্রিকালচারে ব্যয় করে। তিনি বেশ কতগুলো স্কিম চালু করেন, যেমন কৃষক বন্ধু স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক চাষিকে বছরে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও রয়েছে নির্মল বাংলা স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারে শৌচালয় স্থাপন করার জন্য বেশ কিছু টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এই প্রভৃতি প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি আজও জনপ্রিয়। আসলে এই সমস্ত স্কিম এর মাধ্যমে সরকারের প্রতি জনগণ বিশ্বস্ত হয়ে পড়ে। কেবলমাত্র পশ্চিমবঙ্গে এই ধরনের স্কিমগুলো চলছে এরকম কথা নয়, ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই ধরনের স্কিমগুলো প্রতিনিয়ত দিন দিন বেড়েই চলেছে। 2019 লোকসভা ভোট নির্বাচনে বিজেপি সরকার জেতার পিছনে একটা বড় কারণ হলো এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। উত্তরপ্রদেশে এই ওয়েলফেয়ার স্কিম এর মাধ্যমে গরিব ব্যক্তিদের রেশন ও ঘর দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম এর অন্য একটা ব্যাপার আছে। এক্ষেত্রে জানা দরকার, উত্তরপ্রদেশ সরকার কেন্দ্র সরকার থেকে প্রচুর পরিমাণে ফান্ড পায়, যার ফলে উত্তরপ্রদেশে একটা বড় অংশ ট্যাক্স রেভিনিউ তৈরি হয় এবং ট্যাক্সের ক্ষেত্রে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করলেও পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। তাহলে মনে প্রশ্ন নিশ্চয় আসবে, পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত প্রকল্পগুলো চালানোর জন্য ফান্ড কোথা থেকে পাচ্ছে? এই ব্যাপারটি জানার জন্য আপনাদের কয়েক বছর আগের ইতিহাস জানতে হবে, যখন কলকাতার নাম ছিল ক্যালকাটা। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার আগে 34 বছর বামপন্থী সরকার শাসন করে। আর এটা এমন নয় যে বামপন্থী সরকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সবথেকে উন্নত রাজ্যে পরিণত করেছিল। বিশেষ কিছু অর্থবিদদের মতে গরিবী এবং অর্থনৈতিক উন্নতিতে পশ্চিমবঙ্গ সর্বদাই ভারতবর্ষের অ্যাভারেজের থেকে নিচের দিকে ধাবিত হয়েছিল। রিসার্চার পার্থ চ্যাটার্জি বলেন, বামপন্থী সরকার পশ্চিমবঙ্গকে বানিয়েছিল একটা রাজনৈতিক সমাজ বা পলিটিক্যাল সোসাইটি। পলিটিক্যাল সোসাইটি বলতে বোঝায় যেখানে পলিটিক্যাল পার্টি জনগণকে প্রভাবিত করবে তার কাস্ট, ক্লাস বা জেন্ডার এর উপর ভিত্তি করে নয়। রিসার্চার অভিরূপ সরকার বলেন, পশ্চিমবঙ্গে 3 ধরনের লোকের বসবাস। 1 নম্বর, ইনফর্মাল ওয়ার্কার। ইনফর্মাল ওয়ার্কার হলো তারাই যারা শহর এলাকাতে রিক্সা বা টোটো চালায় এবং ক্ষুদে ব্যবসায়ী, যাদের সোশ্যাল সিকিউরিটি নেই। 1990 সালে যখন বামপন্থী সরকার ক্ষমতায় আসে, তখন থেকে প্রতি বছর 15% করে এই ধরনের লোকের সংখ্যা বেড়ে চলেছে। সেকেন্ডলি, মিডিয়াম সাইজ বিজনেস, অর্থাৎ যাদের কাছে লিগ্যাল প্রোটেকশন এবং সোশ্যাল সিকিউরিটি থাকলেও
ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার জন্য গুন্ডা এবং মাফিয়া দ্বারা খুব সহজেই তাদেরকে ধমকানো যায়। থার্ডলি, রুরাল পিপল বা ফার্মার, যাদের 90% চাষবাস করে কোনো রকমের দুমুঠো অন্যের ব্যবস্থা করে। এই 3 ধরনের লোক পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল। ইনফর্মাল ওয়ার্কার, শহর এলাকায় কাজ করার জন্য সরকারের পারমিশনের প্রয়োজন। ক্ষুদ্র ব্যবসায়ীদের গুন্ডা মাফিয়ার হাত থেকে রক্ষার জন্য সরকারের সিকিউরিটির প্রয়োজন। এবং গরিব কৃষকদের দুবেলা দুমুঠো খাদ্যের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এর প্রয়োজন। ঠিক এইভাবে পশ্চিমবঙ্গে এমন এক সমাজ ব্যবস্থা সৃষ্টি হয় যে সমাজ পুরোপুরি সরকারের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। সাল 2011 সরকারের পরিবর্তন হলেও People are distributing sweets and they say this change was much awaited. এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। মমতা ব্যানার্জিও এই ব্যবস্থাকে গ্রহণ করে ও সজোরে চালিয়ে যায়। তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের ছোট বড় শহরগুলোতে সিন্ডিকেট সিস্টেম চালু করে ঠিক এভাবেই চালু করে গ্রাম এলাকাতে কাটমানি সিস্টেম। সিন্ডিকেট সিস্টেম হলো শহর এলাকায় ইয়ং পিপল এর একটি গ্রুপ, যেটি পশ্চিমবঙ্গ সরকার প্রায় 20 বছর আগে নিউ টাউনে বানানো শুরু করেছিল। সাল 2008 মমতা ব্যানার্জি পঞ্চায়েত ইলেকশন জেতার পর এই সিন্ডিকেট গ্রুপ টার্গেট করে খেটে খাওয়া শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীর উপর শহর এলাকায় তাদের কাজ চালিয়ে যাওয়া এবং গুন্ডার হাত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের কাছ থেকে হপ্তা আদায় করা শুরু করে। এই সিন্ডিকেট সিস্টেম এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার 2 দিক থেকে লাভবান হতে থাকে। ফার্স্ট অফ অল, তাদের ফান্ডে প্রচুর পরিমাণে অর্থ জমা হয় এবং সেকেন্ডলি, এই গ্রুপের লোকেরা নির্বাচনের সময় বিরোধী দলের পক্ষে বিক্ষুব্ধ আচরণ করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করে। Convoy in West Midnapur, breaking windows and attacking his personal staff. এটা ছিল সিন্ডিকেট সিস্টেম, কিন্তু রুরাল বা গ্রামীণ এলাকায় ছিল কাটমানি সিস্টেম। কাটমানি সিস্টেম হলো এমন এক ব্যবস্থা যেখানে লোকাল পার্টিসকে সরকার দ্বারা যে ওয়েলফেয়ার স্কিমগুলো দেওয়া হতো, সেই স্কিমগুলো পাইয়ে দেওয়ার জন্য লোকাল পার্টিস ওয়ার্কারকে একটা নির্দিষ্ট পরিমাণ ফিস দিতে হতো। বর্তমান গ্রাম বাংলায় প্রায় সংখ্যক মানুষ এই কাটমানির শিকার হয়েছে। তাহলে 2019 ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি আর্টিকেলে টিএমসি সরকারের কাটমানির লিস্ট প্রকাশ হয়। সমবেতি স্কিম, যেখানে মৃত মানুষের ক্রিয়াকর্মের জন্য 2000 টাকা দেওয়া হয়, সেখান থেকে কাটমানি হিসেবে 200 টাকা লোকাল পার্টিসকে দিতে হয়। ইন্দিরা আবাস যোজনা, যেখানে ঘর বানানোর জন্য 10 থেকে 15,000 টাকা ফিস রাখা হয়। এবং রয়েছে নির্মল বাংলা স্কিম, যেখানে শৌচালয় স্থাপন করার জন্য লোকাল পার্টিকে 2000 টাকা ফিস দিতে হয়। এখন মনে প্রশ্ন হতেই পারে, জনগণ এই কাটমানি দেয় কেন? যেখানে এই ওয়েলফেয়ার স্কিম তাদের জন্যই দেওয়া, এর মূলে রয়েছে প্রধানত 2টি কারণ। ফার্স্ট, তারা জানেই না যে এই কাটমানি দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক নয়। সেকেন্ড, এই কাটমানি দেওয়া ছাড়া দ্বিতীয় তাদের হাতে আর কোনো অপশন নেই, কারণ কাটমানি না দিলে তারা এই স্কিম ব্যবহার করতে পারবে না। যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে পরে সিন্ডিকেট সিস্টেম এবং কাটমানি সিস্টেম এর মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন সিন্ডিকেট সিস্টেম শহর এলাকায় ইনফর্মাল ওয়ার্কার এবং স্মল বিজনেসম্যান এদেরকে বিভ্রান্ত করে, যার ফলে ক্ষুদ্র বৃহৎ শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চায় না। পশ্চিমবঙ্গে বিনিয়োগ না করার ফলে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট এবং কাটমানি ছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা চুরি, রেশন চুরি প্রভৃতি দুর্নীতির মূলে রয়েছে এই টিএমসি সরকার। এই দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে কোনোরূপ কর্ণপাত না করে নিজস্ব মন্ত্রীদের বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে এরকম দুর্নীতি যেন ভবিষ্যতে আর না হয়, এবং জনগণকে সচেতন করাতে হবে যেন তারা কোনো দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় দুর্নীতি করার সুযোগ না করে দেয়। তাই আপনার বন্ধু এবং পরিবার পরিজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে পশ্চিমবঙ্গ সরকারের এই দুর্নীতিগুলি সম্পর্কে অবগত করুন। আপনি যদি কোনোরূপ কারাপশনের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, ধন্যবাদ।